ভালোবাসার সকল রকমের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবার আগে ভিডিও পেতে বেল বাটনে ক্লিক করুন। সরকার বাড়িটা আজ হঠাৎ শোকের আবরণে ঢেকে গেছে। দরজার সামনে দুর্বেদ্য ভিড়, এক ঝাঁক অবিশ্বাস্য হতবিহ্বল দৃষ্টি গিয়ে স্থির হয়েছে বস্ত্রের ঘরের ঠান্ডা মেঝেতে শুয়ে রাখা সাদা কাপড়ে ঢাকা মৃতদেহের ওপর। কারো মুখে সল্পিত শূন্যতা, কারো চোখে অশ্রুগঙ্গা। মুহূর্তে মূর্তির মতো নিশ্চল নিষ্পলক শূন্য দৃষ্টিতে তাকিয়ে থাকা বিমূঢ় চোখগুলো ঠোঁট একটু পরপর কেঁপে উঠছে হাহাকারে। এ যেন সাক্ষাৎ মৃত্যুপুরী। সাদা কাফনের কাপড়ে মোড়ানো নিস্তেজ খানাকে ঘিরে রয়েছে অজস্র মানুষ, অথচ ঠোঁট কাঁপলেও কারো নিস্তেজ বিমর্ষ মুখ হতে শব্দ বেরোয় না, শুধু কান্না। মাঝে মধ্যে ভেতর থেকে ভেসে আসছে বুকফাটা কান্নার শব্দ, শোকার্ত মানুষের কোলাহল, বুকফাটা কান্না, হাহাকার, বিলাপ, ক্রন্দনরত মাতম, বুক চাপড়ানো আত্মচিৎকার, আর আগরবাতির ঘা জ্বালানো বিদ্যুতের গন্ধে শোকে গেয়ে উঠছে সরকার বাড়ি। মনে হচ্ছে পুরো পরিবেশটাই যেন কান্না চেপে ধরে আছে। প্রচণ্ড বেপরোয়া গতিতে দুটো বাইক আর একটি স্কুটি এসে থামলো সরকার বাড়ির প্রধান ফটকে। দামি ব্র্যান্ডের আকর্ষণীয় নজরকাড়া মডিফাই করা বাইকটা তুচ্ছ বস্তুর মতো ফেলে ঊর্ধ্বশ্বাসে ভেতরে ছুটে গেল গৌরব আর অর্ক। পেছন পেছন কান্না ভেজা মুখে ছুটে গেল ইবরাত আর হিয়া। তারা অন্তরে প্রবেশ করতেই কয়েকটা দামি গাড়ি এসে থামলো ফটকে। ইমান ওয়াসিম বেরিয়ে আসার আগেই ইমামা দৌড়াতে দৌড়াতে ভেতরে গেল। পাঁচজোড়া স্তম্ভিত চোখ স্থির হয়ে রইল সেই নিস্তেজ মুখের ওপর। রক্তশূন্য মুখখানি, অথচ ফ্যাকাশে ওষ্ঠে লেগে আছে স্নিগ্ধ এক হাসির আবরণ। মনে হয় অভিমানী কোনো শিশু ঘুমিয়ে আছে, ঘুম ভাঙতেই আবারও প্রাণবন্ত হয়ে দৌড়ঝাঁপ শুরু করবে। কিন্তু আজ আর সে ওঠে না। পাশে বসে মায়ের বুক ভাঙা ক্রন্দন, আকাশ বেদারি আর্তনাদ, তাও কি তার কানে পৌঁছায় না? নাকি এসে সত্যি সকলের স্নেহ ভালোবাসা পেছনে ফেলে চিরদিনের জন্য বিদায় নিয়েছে? কবিরের মা হাউমাউ করে কাঁদছে। তার বড় ভাই মাকে সামলানোর আপ্রাণ চেষ্টা করছে। করিম সরকার স্নেহের ছোট ছেলের এই অকাল মৃত্যু মানতে পারেননি। বর্তমানে লাইফ সাপোর্টে আছেন চিকিৎসাধীন। কোনো এক রক্তপিপাসু যেন এক রাতের ব্যবধানে গ্রাস করে নিয়েছে সরকার বাড়ির আঙিনার ঢেউ খেলানো বিস্তীর্ণ হাসির ঢেউ। পাঁচজোড়া পদযুগল যেন জমাট বাঁধা ভিড় সীসার মতো আটকে গেল সেখানে। চোখের পাতা নড়ে না। পাঁচজনের মুখেই নিস্তেজ বিমর্ষতা, ঠোঁট কেঁপে উঠে কথা বেরোতে না পেরে। তারা নিষ্পলক শূন্যে দৃষ্টিতে মৃতদেহের দিকে তাকিয়ে আছে, যা ছিল তাদের জন্য ভয়ঙ্কর দুঃস্বপ্ন থেকেও নিষ্ঠুরতম বাস্তবতা। হিয়া ফুপিয়ে উঠে গৌরবের পেশল শক্ত বাহুবেষ্টনে মুখ লুকাতে গিয়ে টের পেল পুরুষালী বলিষ্ঠ শরীরটা তীব্র এক ঝাঁকুনি দিয়ে কেঁপে উঠছে। অর্ক তার শরীরের ভার ধরে রাখতে পারল না, পিছিয়ে যেতে গিয়েও আবারও সোজা হয়। ইবরাত ধরতে চায় অর্ক, কিন্তু অর্ক দাঁড়ায় না। এগিয়ে এসে কবিরের কাছে ইবরাতের মুখের ওড়না চেপে একটু ঠুকরে উঠল। এই মেয়েটাকে সবাই চিনতে তার হাসি আর হাসানোর জন্য, অথচ ঘুমের রাজ্যে হারিয়ে যাওয়া সেই ছেলে আজ তাকেও চোখ ভিজিয়ে কাঁদিয়ে দিয়ে গেল। অর্ক কাছে যেতেই কবিরের লাশের পাশে বসে থাকা বয়স্ক দুজন উঠে সরে গেল। অর্ক পরপর কয়েকবার গরম নিঃশ্বাস ত্যাগ করে কবিরের পাশে বসলো। তারপর ধীরে ধীরে ঝুঁকলো কবিরের মুখের ওপর, আলতো করে হাত রাখলো কবিরের গালে, অথচ অপর হাতে নিজের হাহাকার করা বুক চেপে ধরল। বরফের মতো ঠান্ডা ছেলেটার গাল, লোহার মতো শক্ত চোয়ালের পেশি। অর্ক ওর গাল চাপড়ে ডাকলো, কবির দোস্ত, আয় দোস্ত। তুই এটা কি করলি রে ভাই? দুটো কথা বলতে না বলতেই গলা ভেঙে ভিজে আসে অর্কর। ফিসফিসে কান্নায় হঠাৎ ভেঙে পড়ল সে। তোর ছোট্ট বুকে এত কষ্ট জমা ছিল, আমরা টেরও পেলাম না দোস্ত। কবিরের চোখ মেলাতে চাইল অর্ক। এই দোস্ত, চোখ খুল বলছি, একটু কথা বল দোস্ত, বল না রে দোস্ত,
তোর এত কিসের কষ্ট ছিল যা আমরা ভাগাভাগি করে নিতে পারতাম না? এই দোস্ত, এই দোস্ত, দোস্ত রে, বল না রে দোস্ত। হঠাৎ করে অধৈর্য হয়ে কান্না ভেজা কণ্ঠে তেতে উঠল অর্ক। আরে এই হারামি, চোখ খুল। পুরো একটা বন্ধু মহলকে কাঁদিয়ে তুই এভাবে চলে যেতে পারিস না। চোখ খুলে দেখ হারামি, সবাই কান্না করছে। আমরা তো একসাথে হাসতাম, তাহলে আজ কেন একা কাঁদতে হচ্ছে? হুট দোস্ত, প্লিজ দোস্ত, আমরা আজকের ক্লাস মিস দিয়ে রাইড যাব। দোস্ত দেখ, চোখ খুল না। ভাই আমার, বোঝার চেষ্টা কর। পোলা মানুষ আমি, তাও সবার সামনে কাঁদছে। মানুষ কি ভাবছে বলতো? আমার খুব লজ্জা লাগছে কবির। তুই ওর দোস্ত, সারা জীবন তোরা আমাকে ঝালিয়ে মেরেছিস, মেনে নিয়েছি, কিন্তু আজ মানবো না। আমাকে, আমার ভেতরটা পুড়ে যাচ্ছে রে আজকে। দোস্ত, তুই শুধু একটাবার চোখ খুলে দেখ, তোর সব কষ্ট আমি দূর করে দেব। তোর বন্ধুরা তোর জন্য সুখ কিনে আনবে। শুধু তুই একটাবার চোখ খোল ভাই আমার। অর্কর চোখের জল থামছেই না, বারবার গলা ভিজে যাচ্ছে। এতদিনে বন্ধুত্ব 10টা বছর একসাথে কাটিয়েছে তারা। হেসে খেলে দুষ্টুমি আর দুষ্টুমিতে পার করেছে কতগুলো বছর। আজ সেই ছেলেটা এভাবে চলে যাবে, কিভাবে মেনে নেওয়া যায়? অর্ক বারবার চেষ্টা করে কবিরের চোখ খুলতে। কবিরের মা বুক চেপে ধরে আর্তনাদ করে বললেন, উঠবে না রে বাবা, আমার বাবা চলে গেছে, চলে গেছে আমার। অর্ক অবাক চোখে কবিরের মায়ের দিকে তাকায়, চোখের পাতা কাঁপছে তার। সে আবারও তাকালো কবিরের মুখের দিকে। আরেক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল তার চোখ থেকে। চারপাশে কান্নার রোল হঠাৎ করেই যেন বেড়ে গেল। কেউ দুহাত মাথায় রেখে হাহাকার করছে, কেউ চোখ মুছছে বারবার, তবু কান্না থামছে না। আবার কেউ অস্থির ভঙ্গিতে এদিক ওদিক হাঁটছে, কেউ হাত দিয়ে মুখ চেপে ধরে নীরবে কাঁদছে, কেউ দুহাতে মাথায় রেখে হাহাকার করছে। শুধু কাঁদছে না ইমামা, সে এখনো স্তম্ভিত চোখে তাকিয়ে আছে কবিরের মুখে। তার দৃষ্টিতে অবিশ্বাস, হতবিহ্বল ভাব। পিপাসার মতো শুকিয়ে যাওয়া চোখে সে শুধু তাকিয়ে থাকে ওই নিষ্প্রাণ মুখের দিকে। অথচ দূর থেকে কেউ একজন মোহাচ্ছন্ন হয়ে নিগড় দৃষ্টিতে তাকে গিলে খাচ্ছে। প্রফেসর আনাম সকলের চোখ এড়িয়ে নিষ্প্রাণ ও দ্বিধাহীন নজরে টানছে তার দিকে। আশেপাশে সকলে শোকে কাতর হলেও সে যেন তৃষ্ণার্ত। এই মেঘাচ্ছন্ন পরিবেশে সকলের ভঙ্গুরতাকে সুযোগ করে নিয়েই সে সিক্ত করছে নিজের খড়খড়ে অন্তর্করণ। গৌরব হিয়ারে ছাড়িয়ে অর্কের পাশে গিয়ে বসল। ও পরপর ডেকে চলল অনবরত, এই ছেলেটা বড্ড চঞ্চল, তাকে গম্ভীর হতে খুব কমই দেখা যায়। রেলগাড়ির মতো চলে তার মুখ, অথচ আজ তার মুখ দিয়ে কথা বের হচ্ছে না। গৌরব নিজের সাথে যুদ্ধ করল, বহু কষ্টতে শব্দ বের করলো। প্রথমেই গমগমে গলায় ডাকলো, এই নাটকের পোলা, আর নাটক, অনেক নাটক হয়েছে, এবার উঠ শালা, নাটকের জন্য এবার অ্যাওয়ার্ড পাবি তুই। কিন্তু কবির ওঠে না, সে নিস্তেজ নিরুত্তাম। গৌরবের কণ্ঠে রাগ ফুটতে থাকে। বাঙ্গির নাতি, নমুনা করো। কি বলছি শালা, দেখ কতগুলো মানুষ কাঁদছে তোর জন্য, একটা গুড ফর নাথিং এর জন্য। এটা টু মাচ, কষ্ট হয়ে যাচ্ছে শালা। আমি 1 থেকে 10 পর্যন্ত গুনবো, এর ভেতর যদি না উঠিস তোদের খোদার কসম কাটছি, নতুন জুতো করে তোর চোপায় লাগাবো আমি। গৌরব 1 থেকে 10 পর্যন্ত গুনল, কিন্তু কবির উঠল না। থেমে গৌরব চুমু খেলো কবিরের কপালে। বুক ফাটা আর্তনাদে গৌরব আবারও বলল, তুই নেই এই খবরটা শোনার পর বিশ্বাস করতে পারিনি দোস্ত। ছুটে গেছিলাম মন্দিরে, ঈশ্বরের কাছে হাত জোর করে প্রার্থনা করে এসেছি, এটা যেন স্বপ্ন হয় আমার, আমার বন্ধু যে আমারই থাকে। কিন্তু এটা তো ভয়ঙ্কর স্বপ্ন, এমন স্বপ্নের মুখোমুখি হতে চাইনি আমি কবির। এত ভয়ঙ্কর স্বপ্নের মুখোমুখি ঈশ্বর আমাকে কেন করলো দোস্ত? হে ঈশ্বর, ফিরিয়ে দাও আমার বন্ধুকে। এই জীবনে কিচ্ছু চাইনি তোমার কাছে, হাত চাইছি, ফিরিয়ে দাও আমার বন্ধুকে। হয় আমার এতদিনের প্রার্থনা ফিরিয়ে দাও, নয় আমার বন্ধুকে। হিয়া ছুটে গিয়ে চাপড়ে ধরল শোকে উন্মত্ত
গৌরবকে। হিংসা আর বিদ্বেষে ভরা এই পৃথিবীতে যদি সবচেয়ে স্বচ্ছ আর খাঁটি কিছু থাকে তবে সেটা হচ্ছে ছেলেদের বন্ধুত্ব। আজকের এই মুহূর্তে তা আবারও সবার সামনে প্রমাণিত হলো। গৌরবকে থামানো অসম্ভব। তার মস্তিষ্কে ঝড়, সারা দেহে শিহরণ। অর্ক এক পাশ থেকে শক্ত করে ধরে রেখেছে তাকে। নিজেও একটু পর পর ফুপিয়ে উঠছে। হঠাৎ গৌরব হঠাৎ ইমামের দিকে আঙুল তুলে তীব্র চিৎকারে ফেটে পড়ল। সব কিছুর জন্য তুই দায়ী। তুই ভেঙেছিস আমাদের বন্ধুত্বের আশ্রয়। ইমামা কেঁপে উঠল। নিঃশ্বাস আটকে যায় তার। অযাচিত ভয়ে কাঁপতে থাকে মাংসপেশি। তাকে কিছু বলার সুযোগ না দিয়ে ইবরাত ছুটে গেল। উচ্ছল কিশোরীর মতো চঞ্চল মেয়েটাকে কবিরের বুকে মাথা রেখে শব্দ করে কেঁদে উঠল। কবির রে, আমার ভাই, এটা তুই কি করলি ভাই? তোর ইমুরে লাগতো, আমারে বলতি ভাই। আমি ওর পায়ে পড়তাম, একটু কটু কথা শোনাইতাম, সকলে মিলে ওরে বুঝাইতাম। সবার জোরাজুরিতে ও নিশ্চয়ই একদিন না একদিন ঠিকই রাজি হইতো। কিন্তু তুই এটা কি করলি ভাই? সঙ্গী হারানোর এই নির্মম যন্ত্রণা আমরা কিভাবে বয়ে বেড়াবো ভাই রে ভাই? তুই তো মরে গিয়েও আমাদের গ্লানিতে রেখে গেলি। আমাদের সারা জীবন এই গ্লানি বয়ে বেড়াতে হবে। আমরা পারিনি আমাদের বন্ধুর অনুভূতিকে সম্মান জানাতে। আমরা পারিনি তার অনুভূতিদের মর্যাদা রাখতে। থেমে ঘন ঘন নিঃশ্বাসের সাথে ফুপিয়ে উঠে বলল, ভাইরে, উঠে যা। আমাদের আরেকটাবার সুযোগ দে। কথা দিচ্ছি, এবার আর তোকে নিরাশ করবো না। দরকার হলে আমরা সকলেই ইমামের সাথে কথা বলে বন্ধ করে দিব। তুই তো জানিসই ও আমাদের সাথে কথা না বলে থাকতে পারে না। তখন নিশ্চয়ই ও রাজি হতো, তাই না? উঠে যা ভাই, তোকে ছাড়া আমরা খুব অসহায় রে ভাই। একসাথে কত স্বপ্ন বুনেছি আমরা, এবার সব বাস্তবায়নের পালা। ফাইনাল ইয়ারের এক্সাম দিয়েই আমরা মালদ্বীপ ট্যুরে যাব প্ল্যান করেছিলাম, মনে আছে না? তারপর তো সবাই সবার প্রফেশন নিয়ে ব্যস্ত হয়ে পড়ব। তখন আর তেমন সময় হবে না কারোরই। কিন্তু আমরা একে অপরের কথা দিয়েছিলাম, যতই ব্যস্ত থাকি নিজেদের জন্য সময় বের করব। কখনোই এই ফ্রেন্ডশিপ নষ্ট হতে দিব না। তুই তো কথা রাখলি না দোস্ত। তোর কথা তো অনেক দাম। আর সবার মতো তুই না, সব থেকে আলাদা তুই। ম্যাচুরিটি তো তোর মধ্যে সবার আগে এসেছিল। সেই তুই এত বোকার মতো কাজ কিভাবে করলি দোস্ত? ভাই আমার, উঠে পড়। তুই না থাকলে এই গরুর বাচ্চারা হাত থেকে আমাকে কে বাঁচাবে? তুই তো আমাদের ফ্রেন্ডশিপটার মূল ছিলি। তোকে ছাড়া আমরা সত্যিই অসম্পূর্ণ। প্লিজ আমাদের ছেড়ে যাস না। ইবরাত পাগলের মতো কাঁদছে আর বিলাপ করছে। এদিকে ইমামা স্তব্ধ। গৌরবের বলা কথাটা এখনো বুকে কাটার মতো বিঁধে রয়েছে। রাগান্বিত কণ্ঠের শুষ্ক খোঁচা যেন হাওয়ায় ধারালো ছুরির মতো কেটে গেল ভেতরটা। যন্ত্রণায় বিবশ হয়ে যাচ্ছে অন্তঃস্থল। ইমামা ধীর পায়ে এগিয়ে গেল। সে কাছে যেতেই অর্ক, গৌরব আর ইবরাত সরে যায়। ওরা সরে যেতেই হঠাৎ করে বুকের ভেতরটা কেমন ফাঁকা হয়ে গেল শূন্যতার গর্জনে। ইমামা ভেঙে পড়ল কবিরের পাশে। ফাঁপা দৃষ্টিতে তাকালো কবিরের দিকে। গলার ভেতর দলা পাকানো কান্নাগুলো শক্ত ঢোকের মাধ্যমে গিলে নিল। অতঃপর হঠাৎ করেই ঠোঁটের কোণে তাচ্ছিল্যের হাসি ফুটে উঠল। চারপাশে কষ্ট, কান্না, আহাজারি, শুধু কাঁদতে পারছি না কেবল আমি। কারণ কারণ আমি অপরাধী। এই সমাজে আহতদের চিকিৎসার সবাই তৎপর হয়, কিন্তু নিহতদের শরীরটাকে অবহেলায় অবিন্যস্তভাবে এক কোণে ফেলে রাখে। আজ তুই মরে গিয়েও আহত, আর আমি বেঁচে থেকেও নিহত। গলা শুকিয়ে আসে তার। ভারী নিঃশ্বাসে ফাঁকা ফাঁকে বেরোয় আরও কিছু শব্দ। তুই আমাদের বন্ধুত্ব নষ্ট করেছিস, আমাকে সকলের চোখে অপরাধী বানিয়েছিস, আমাকে আবারও বন্ধুহারা করেছিস। যে মানুষগুলো আমাকে কষ্ট দেয় আমি তাদের চিরকাল ঘৃণা করে এসেছি। কেউ আমাকে আঘাত করবে এটা আমি কখনো মেনে নিতে পারি না। কিন্তু তুই একসাথে কষ্ট, ঘৃণা, অপমান, অপবাদ সবই দিয়েছিস। তাও দেখ, তোকে ঘৃণা করতে পারছি না আমি। তোর জন্যই আমার বুকটা ফেটে যাচ্ছে রে কবির। আমি জানি আজ আমি শুধু একজনকে না, আমার সবগুলো বন্ধুকে হারিয়ে ফেললাম। তুই কাজটা ঠিক করিসনি কবির। ইমামা ঘন নিঃশ্বাস ফেলতে শুরু করলো। চোখের সামনে ক্রমশ সব ঘোলাটে হয়ে আসছে।
বুকের ভেতর চিনচিনে ব্যথা। ইমামা যথাসম্ভব ঠোঁট কামড়ে কান্না আটকে ধরে রাখার বৃথা প্রয়াস চালালো, কিন্তু যখন আর আটকে রাখা সম্ভব হলো না, তখন কাঁদতে না পারা মেয়েটাও চিৎকার করে কেঁদে উঠল। তুই তো আমার কষ্ট দিতেই চেয়েছিলি, তাই না? তাই তো এত আয়োজন, এত নাটক, সবই সেই জন্য না? হ্যাঁ, তুই সফল। তোর প্ল্যান নিখুঁত ছিল, একদম মাস্টারপিস। দেখ, আমি কষ্ট পাচ্ছি। আমি ইমামা ওয়াসিম, যাকে তোরা সবসময় ডেড কোল্ড ফিশ বলে ডাকতি, ঠিক সেই শীতল শক্ত ধাতুর আমি আজ কাঁদছি। দেখ কবির, আমি কাঁদছি, কান্না আমার গলা ভেঙে যাচ্ছে। তুই তাকিয়ে দেখ, ইমামার চোখে জল। তুই তো তুই তো আমার ভেতর পড়তে পারতিস কবির। ওরা না বুঝলেও তুই জানতিস আমি ভেতরে ভেতরে কতটা ভাঙা। তাও কেন এমনটা করলি দোস্ত? তুই জানিস মা, আমি কষ্ট প্রকাশ করতে পারি না, অথচ দেখ আমি লুকাতে পারছি না, আমার ভেতরটা ছিঁড়ে যাচ্ছে কবির। তুই চোখ খুলে দেখ, আমি জানি তোকে আমি আবারও ফিরিয়ে আনতে পারতাম আমাদের বন্ধুত্বের জায়গায়। এই বিশ্বাসে আমি নিজেকে গোছাচ্ছিলাম, কিন্তু তুই আমার সেই সময়টুকু দিলি না। থেমে কবিরের মুখের উপর আছড়ে পড়ে সারা মুখে হাত বুলিয়ে ফোপাতে ফোপাতে বলতে লাগলো, এই কবির, প্লিজ আমার সাথে এমনটা করিস না ভাই। এই যে দেখ, এরা আমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। আমি মরে যাবো রে দোস্ত, সত্যি বলছি দোস্ত, আমি মরে যাবো এদের ছাড়া। তোরা আমার অংশ, আমি কিভাবে বাঁচবো নিজের অংশ ছাড়া? তোকে, গৌরবকে, অর্ককে, ইফরাতকে, হিয়াকে, তোদের সবাইকে আমার খুব প্রয়োজন। আমি তোদের ছাড়া থাকতে পারি না, জানিস তো? আমার বিষণ্ণ দিনের আলোক রোশনি তোরা। পারিবারিক সব ঝামেলা, সব কলহ তোদের পেয়ে ভুলে যেতাম আমি। এই কবির, ওঠ। তুই তো জানিস আমার মা আমাকে কখনো খাইয়ে দেয়নি। তুই না সেই ছেলে যে নিজের হাতে না খেয়েও সবসময় আগে আমাকে খাইয়ে দিতি। এখন কিভাবে দায়িত্ব ফেলে চলে গেলি? উঠে যা দোস্ত, আমার খুব খুব কষ্ট হচ্ছে রে। প্রাণশূন্য বুকে মাথা ঠুকতে থাকে ইমামা। চারপাশে কান্নার স্রোত। গৌরব অর্কের কাঁধে মাথা রেখে নিশ্চুপে অশ্রু ঝরাচ্ছে। হিয়া ইবরাতকে আঁকড়ে ধরে কাঁদছে। তবু এদিকে ছেলেটা কি নিস্তব্ধ শান্তিতে শুয়ে আছে। কোনো কথা নেই, কোনো হাসি নেই, শুধু নীরব এক অদ্ভুত সৌন্দর্য ভেসে আছে। তবে কি এই এমনই হাসতে হাসতে সবাইকে কাঁদিয়ে চলে গেল? তবে কি আর কোনোদিনও হবে না তাদের একসাথে হওয়া? টিএসসির সেই উচ্ছ্বসিত আড্ডা, ঢাকা শহরের অলি গলি ঘুপচি চষে বেড়ানো, ক্লাস ফাঁকি দিয়ে সিনেমা দেখতে যাওয়া, পরীক্ষার খাতা খালি জমা দেওয়া, কিংবা লাস্ট বেঞ্চে চোখাচোখি করে ফিসফিস করে হাসি, এসব কি এখানেই শেষ? হঠাৎই মামার হাতের আঘাতে সাদা কাফনের ভেতর থেকে বেরিয়ে আসে কবিরের এক নিস্তেজ হাত। মুহূর্তে স্থির হয়ে যায় সময়। হাতের দিকে চোখ পড়তেই কেঁপে ওঠে মামা। কবিরের আঙুলের ফাঁকে রক্ত দিয়ে লেখা স্পষ্ট, রেড ওয়াইন। আটকে ইমামার শুকনো ঠোঁট কাঁপতে কাঁপতে অস্পষ্ট স্বরে ফিসফিস করে ওঠে, খুন, এটা খুন। তখনই ইমামার ফোনে আবারও আসে সেই সুরকারের প্রাইভেট নাম্বার থেকে পাঠানো মেসেজ, যদি খুঁজো অনেক পেয়ে যাবে, কিন্তু আমার মতো করে কে তোমাকে চাইবে বলো? যতটা কষ্ট তুমি আমাকে দিয়েছো তার দ্বিগুণ তোমাকে ফিরিয়ে দেব আমি। আই প্রমিস। তোমার কাছ থেকে সব ছিনিয়ে নেব আমি এক এক করে। মেসেজটা পড়ার সঙ্গে সঙ্গে ইমামার চোয়ালে শক্ত হয়ে যায়, কেঁপে ওঠে ঠোঁট কেঁপে উঠল। চোখের কোণা থেকে অশ্রু মুছে নিল। চোখে জ্বলে উঠছে এক রাশ অশ্রদ্ধার আগুন। কাবিনের হাতটাতে শক্ত করে চেপে ধরে মনে মনে প্রতিজ্ঞা করলো ইমামা, তোর লাশ ছুঁয়ে প্রতিজ্ঞা করলাম দোস্ত, খোদার কসম, তোর খুনিকে নিজের হাতে শাস্তি দেব আমি, ইমামা ওয়াসিম। তোকে কষ্ট দেওয়ার মানুষগুলোকে ছেড়ে দেয় না, সেও ছাড় পাবে না। চলবে। কেমন হয়েছে আজকের পর্বটি জানাতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।